সজীবের ঠোঁটে একটা আবছা হাসি খেলে যায়। সে আলমারির এক কোণ থেকে একটা পুরনো গোলাপি রঙের সাবানদানি টেনে আনে, যার ঢাকনার ফেটে যাওয়ার দাগ। সাবধানে টাকা ভাঁজ করে তার মধ্যে রেখে ঢাকনাটা চেপে দেয়। ঠিক তক্ষুনি পারুল একটা অদ্ভুত শব্দ শুনে পিছন ফিরে তাকায়। দরজার চৌখাটে টুম্পা দাঁড়িয়ে, চোখে মুখে কৌতূহল আর একটু লজ্জা। মনে হয় অনেকক্ষণ থেকে এসে তাকিয়েছিল। পারুলের চোখে চোখ পড়ে যেতেই টুম্পা একটু কুণ্ঠিতভাবে বলে ওঠে, ভাবি, আমি আসলে জিগাইতে আইছিলাম কিছু লাগবে কিনা। না, লাগবো না টুম্পা। টুম্পা চুপচাপ ঘরে ঢোকে, কিন্তু চোখের কোণে যেন কি একটা ঝিলিক খেলে যায়। রাগ নয়, হিংসাও নয়, যেন এক অদ্ভুত উপলব্ধি। সজীব টুম্পার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ে। তোর কিছু দরকার? না ভাইজান। হুট করে আইলি যে? তুই তো আবার অন্যরকম। সজীবের কথাটার পূর্ণ অর্থ বুঝে উঠতে বেগ পেতে হলো না টুম্পার। সে হাসি মুখেই বলে, ভাইজান একটা কথা কইতে আইছিলাম। কি? আমি চাই কালকে বাপের বাড়ি যাইতো। আমার মাম্মাই কইছিল যাইতে। তাতে যাইবি, কর্ণের কি আছে? অনুমতি নেওয়া লাগে? তো এবারে বউয়ের আগে তো আমার বই। আমি খালারে মানে আমারে কইছিলাম আজকে যাওয়াই নেই যে কথা। হেই কইয়া দিয়েছি আমি যাতে না যাই। কেন যাবি না কেন? আমি নাকি আমার কান্ধে সব কাম দিয়ে যাইতেছি গা উনারে বিপদে ফেলাইতে। সেই কারণে যাইতে নেই নাই। সকালে তো তুমুল ঝগড়া হয়েছে এই নিয়েই। এতক্ষণ পারুল সবটা চুপচাপ শুনলেও এবার বলে ওঠে, তারপর? তারপর আর কি, আমায় রাগ কইরা কইছে আজকে সে খাইব না। কিন্তু আমি দেখছি তার সেপারে চাচি আছে না, তাগো বা যাইয়া খাইয়া আইছে। আমারে কইতাছে তার লাইগা যাতে ভাত তরকারি না রান্ধি। আমিও করি নাই। ওমা পরে আইয়া দেখি আমার লুকাই লুকাই এক থালা ভাত সব খাইছে। তোমার দেবরের কামলা দিয়া যে মাছ আনছিল, 2 টুকরো মাছ আছিল, 2 টুকরো আম্মাই খাইয়া ফেলাইছে। আম্মা কইছে তার লাগে ভাত না রাঁধতে। আর তুমিও রান্ধো নাই? আমিই কইছি না রানতে। ঘরে ঢুকতে ঢুকতে বলল শরীফ। তা দেখে সজীব বলে ওঠে, ভাই, এটা কিন্তু ঠিক না। ভাইজান, কি ঠিক করতাম কও তো? ভাবছি বউডারে মানুষ করমু। ওমা দেখি বউ শাশুড়ি যুদ্ধ করে প্রতিদিন। আরে আম্মা এরকমই। হ, আমিও ভাবছি যে টুম্পা তো আম্মার ভঞ্জি, পছন্দের, মিলেমিশে থাকবো। কিন্তু টুম্পা যে ফটফট করে ঠাস ঠাস করে উত্তর দেয়, আম্মা তো সহ্য করতে পারে না। ব্যাস লাগিয়া যায় তাগো যুদ্ধ। এখন আমি বউরে কি সুজা করমু? না আম্মারে থামামু? তুমিই কও। শরীফের কথা শেষ হতেই টুম্পা বড় বড় করে চোখ করে তাকে চোখ রাঙায়। সজীব বিচক্ষণের মতন জবাব দেয়, আমার বউ হয়েছে মাটির মানুষ। আমার সংসারে এই কারণে কোনো যুদ্ধ নাই ভাই। এই লাগেই তো কইছি আম্মারে বুঝান লাগবো। আমি কইছি ভাত না রানতে। এসব করে লাভ নাই। আমার বয়স হয়েছে, খিটখিটো হয়ে গেছে। আপনা আপনি ঠিক হয়ে যাইব, দেখিস। আমি এই 10-12 দিনে খালারে চেই না গেছি। হয়েছে হয়েছে, আর কথা কইও না। কালকে টুম্পা বাপের বাড়ি যাইও। আমি তো আসি এখন। পারুলের কথা শুনে টুম্পার মুখে খুশির ঝলক খেলে যায়। মাথা নাড়িয়ে ঘর থেকে চলে যায়। শরীফ ও বউয়ের পেছন পেছন চলে যায়। পারুল এবার বাহিরের দিকে পা বাড়ায়। সারাদিন ধুলোবালি মেখে এসে এখন গোসল না করলে যেন শান্তিতে শ্বাস নিতে পারবে না। প্রায় কয়েকদিন হতে চলল শরীফ আর টুম্পা নিই বাড়িতে। দুজনেই বেড়াতে গিয়েছিল টুম্পার বাপের বাড়ি। কবে ফিরবে সে ঠিক নেই। বাড়িটা চুপচাপ, উঠোনে আগের মতো হুলস্থুল শব্দ হয় না। রান্নাঘর থেকেও আর শোনা যায় না টুম্পার লতির আঁশ ছাড়াতে ছাড়াতে বিরক্তিতে উহ করা আওয়াজ, কিংবা জমেলা বেগমের হাঁক ডাক, এই টুম্পা, জিনিসপত্র কই রাখছোস? এসব যেন নিঃশব্দে হারিয়ে গেছে। তবে এই নির্জনতাও যেন শান্তি নয়, বরং অদৃশ্য কোনো চাপ জমে আছে দেয়ালের গায়ে গায়ে। জমেলা বেগম দিনভর ঘরের এক প্রান্তে বসে থাকেন। পানের বাটা খুলে খুলে পান কাটেন, আবার নিজের মনে চিবুতে চিবুতে আর চোখে সব দেখেন, বিশেষ করে পারুলকে। কিন্তু যা ভাবতেন তা আর হয় না এখন। পারুল এখন আগের মতো না। তাকে দিয়ে আর সহজে সবকিছু করিয়ে নেওয়া যায় না। আগে যেমন মুখ নিচু করে চুপ করে শুনে যেত, এখন সময় মতো দু চোখে চোখ রেখে উত্তর দেয়।
খুব চেঁচামেচি না করে গলা না তুলেই এমনভাবে বলে যাতে শ্বাস আটকে আসে, অথচ মুখে কথা ওঠে না। এই তো সেদিন ভাতের পরিমাণ নিয়ে কিছু একটা বলেছিলেন জমেলা বেগম, যেন কটাক্ষ করে বলেছিলেন। ভাত রাঁধছে ঠিকই, কিন্তু খাইতে শক্ত লাগে। ভাত ডইলা খাইবেন আম্মা, শক্ত লাগবো না আর। জমেলা বেগম ঠিক তখনই কিছু বলে উঠতে পারেননি। গলায় গিলে রাখা কথা দলা পাকিয়ে গিয়েছিল। এখন তিনি নিজের বিছানায় শুয়ে শুয়ে প্রায়ই ভাবেন, সবাই এত সাহস কই পায় আমার মুখের ওপর কথা কয়? এই পারুল পর্যন্ত, এই পারুল পর্যন্ত, এই বাড়ির কর্ত্রী তো আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আমিই হই। বলেই নিজেকে বোঝান তিনি। তার কর্তৃত্ব এখনো অটুট, কিন্তু ঘরের হাওয়ার দিক বদলে গেছে, সে তা টের পান। আগে এই বাড়িতে তিনি হাঁ করলে বাকিরা তা মানত। এখন পারুল কি শান্ত স্বরে কথা বলে, অথচ তার মধ্যে এমন দৃঢ়তা যার সামনে জমেলা বেগমের বহু বছরের তর্জন গর্জনও থেমে যেতে চায়। জমেলা কখনো কখনো নিজের চুলে হাত দিয়ে ভাবে, সবাইকে একা করে মুখে উঁচু করে কথা কইব? আমরা দেখলে কেউ ভয় পায় না কেন? তার ঠোঁট বাঁকা হয়ে যায়, কপাল ভাঁজ হয়ে যায়, আর চোখে রান্নাঘরের দিকে তাকান। পারুল হয়তো গামছা পিছিয়ে ঘর মুছছে কিংবা হাঁড়িতে ডাল চাপাচ্ছে, আবার হয়তো শুকনো কাপড় রোদে দিচ্ছে। সবই করে, কিন্তু আর মুখ নিচু করে নয়। রান্না শেষ করে হাত মুখ ধুয়ে নিয়েছিল পারুল। এখন ঘরের কোণে বসে ধীরে ধীরে আলনা গোছাচ্ছে। পুরনো এক ওড়নার আঁচল সেলাই করা, পাশেই ঝুলছে জোড়াতালি দেওয়া কালো একটা কাপড়। বহু ধোঁয়ার পরিধানে যার রং ঝাপসা হয়ে গিয়েছে। আলনার কাপড়গুলোর দিকে তাকিয়ে হঠাৎ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পারুলের বুক ফুঁড়ে। ঠিক তক্ষুনি ঘরের দরজা ঠেলে ঢুকে পড়ে সজীব। চোখে মুখে দিনের শেষে ধুলোমাখা ক্লান্তি, তবু হাসিটা আলগা নয়। পারুল তাকিয়ে পড়ে। এই কই গেলা? বাইরে গেছিলাম, পুকুর পাড়ে বইছিলাম একটু। এখন তোর লয়ে যাবো। কই যামু? বোরখা পইরে রেডি হও, তারপরে কই? এই বিকেলে আমগো তো কোনো গন্তব্য নাই। আছে, তোর লয়ে যাইতেছে দোকানে। দোকানে? হ, তোর পছন্দ মতো একটা কাপড় কিনা দেব। কতদিন ধরে দেখতেছি দুইটা কাপড় দিয়ে ঘুরিস। জোড়াতালি দিয়ে যেটা রক্ষা করছস ওইটা কাপড় না, লাশ বাঁচানো চাদর। পারুল চোখ নামায়, কাঁধের আঁচলটা টেনে আরো ঠিক করে নেয়। টাকা দিমু কই থেকে? ঘরে তো খরচের টানাটানি। যে টাকা বেঁচে গেছিল হেরে দিয়ে তোর কাপড় কিনো। ওমা, ওইটা তো রিপোর্ট আনার পরের টুকু সংসারের খরচে লাগবো। সংসারে দায়িত্ব আছে না? বউরে খুশি রাখো তো স্বামীর দায়িত্ব। না, আমি যাবো না, সংসারে টাকা লাগবো, কাপড় না। তুই কিছু বুঝিস না, সব কিছুর একটা সময় আছে। আজকে আমি খুশি, আজকে তোরে কিছু দিতে চাই, এটা নে। সজীব হেঁটে গিয়ে আলমারির দিকে এগোয়। পরনের লুঙ্গির খুঁট থেকে চাবির গোছা বের করে আলমারি লক খোলে। পারুল নিঃশব্দে দাঁড়িয়ে দেখে আলমারির নিচের তাকে রাখা একটা পুরনো স্টিলের গোলকান পেটি, যেখানে পারুল হাতে তুলে দিয়েছিল সেদিন শহর থেকে ফেরার পর বেঁচে যাওয়া টাকা। সজীব সেটার মুখ খোলে, তারপর চোখ কুঁচকে তাকায় সজীব। তারপর হাত ঢুকিয়ে খোঁজে, কিছু নেই, পাশেও না। সে আলমারির ভিতর ঝুঁকে পড়ে পুরো তাক নেড়ে চেড়ে দেখে। নিঃশব্দ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, মুখে বিস্ময়ের রেখা। পারুল ধীরে কাছে এসে বলে, কি হয়েছে? টাকা নাই। পারুলের মুখে কিছু পড়ে না। সে নিজের ঠোঁট চেপে ধরে, মাথার ভিতর দিয়ে অনেক প্রশ্ন দৌড়ায়। সন্দেহও হয়, ভয়ও হয়, আবার নিজেকেই শান্ত করে। ঠিকঠাক জায়গাতেই। হ্যাঁ, এই আলমারিতে। এইটা তো। সজীব দেয়ালের দিকে তাকায়, যেন কিছু মনে করতে চাইছে। তারপর মুখটা কেমন রুক্ষ হয়ে যায়। পারুল তার মুখের চেহারার পরিবর্তন লক্ষ্য করে এগিয়ে এসে কাঁধে হাত রাখে। কই রাখছিলেন? ঠিক সজীব গভীর শ্বাস নেয়। আলমারি এখনো খোলা, ঘরে নীরবতাও এখন কান্না করতে চায়। সজীবের হাতে সেই খালি স্টিলের বাক্স, চোখে কেবল বিস্ময় নয়, অবিশ্বাস, অভিমান, কষ্ট, ক্ষোভ, সব মিলে এক গভীর ব্যথা। সে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, ঠোঁট কাঁপে তার। টাকাগুলো তো রাখছিলাম। তার কণ্ঠ যেন নিজের কাছেই অচেনা ঠিকে। বুকের ভেতরটা কেঁপে উঠেছে। অনেক স্বপ্ন, অনেক সাহস নিয়ে জমা করা সেই সামান্য কটা টাকা, যা পারুল নিজ হাতে তুলে দিয়েছিল, সে টাকা নেই।
নেই বলেই যেন এখন এই নীরব ঘরের ভিতরে আরো এক চিৎকার ভেসে বেড়ায়। পারুল চুপ, তার ঠোঁট নড়ে না, গলা দিয়ে শব্দ বের হয় না, মুখটা ফ্যাকাশে, চোখে বিস্ময় আর খানিকটা ভয়। পারুল আলতো করে সজীবের হাত। সব বোঝা যাইব, খালি আগে চিন্তা করে না। ঠিক সেই মুহূর্তে চিৎকারে কেঁপে উঠলেন জমেলা বেগম। কি হয়েছে? সজবে বেগম ঘরে ঢুকে পড়লেন দরজা ঠেলে, মুখে বিরক্তি পায়ে জোর, চোখে রাগের আগুন। মনে হয় এই বুঝি কি হয়েছে? দুজো কাঁদা কইরা বসে আছিস কেন? সজীব কোনো শব্দ করে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, শুধু ঠোঁটের কোণে এক টুকরো দুঃখ জমে থাকে। আমরা কিছু টাকা রাখছিলাম রিপোর্ট আনা লাগে, আলমারি খুলে দেখি নাই। হ্যাঁ, আমি বলছি না এই মায়ার দোষ, তার চক্করে তার ভাগ্য অপদস্থ। আম্মা, চুপ করেন। ওইটা তো রাখছিলাম আমি, নিজেরা ভরসা করছিলাম, পারি নাই, দোষ আমার। তার কণ্ঠ কেঁপে ওঠে, সে ধপ করে বিছানার পাশে বসে পড়ে, চোখ ফেলে রাখে মাটির দিকে। পারুল কিছু বলতে যাই পারে না। সজীব ফ্যাল করে পারুলের দিকে তাকিয়ে বলে, আমি তো ভাবছিলাম রিপোর্ট আনবো, তোর কলঙ্কমুক্ত করুম, বলুম তুই ঠিক আছিস, তারপর কাম করে গয়না কাটা ছুটাম, সব কিছু সাজাইছিলাম মনে মনে। কিছু তার গলার ভিতর কি যেন শব্দ আটকে গেছে, কণ্ঠ ফেটে আসে, আছে কেবল শূন্যতা আর নিজের ব্যর্থতার অপরাধবোধ। পারুল চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার সামনে বসে এক যুবক, যার বুকের ভেতর এখন লাটিমের মতো ঘুরছে দুঃখ, যার দু চোখে নিজেরই জন্য ঘৃণা। কেবল সজীবের নিঃশ্বাসে এক একটা চাপা কান্না ঘরের বাতাস ভারী হয়ে আসে। জমেলা বেগম হতবাক হয়ে তাকিয়ে থাকেন। এমন করে ছেলে কখনো মুখ নিচু করেছিল না তার সামনে। তিনিও কিছু বলতে পারেন না। পারুল কেবল চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলার ভাষা নেই তার। দিন কাটে, দিন গড়িয়ে রাত আসে, তারপর আবার নতুন ভোর। বিকালের রোদ তখন গলে গলে পড়ছে। উঠোনের এক কোণে পুরনো খয়েরি রঙের মাদুর পেতে বসে আছেন কামাল হোসেন, পাশে মুখ শক্ত করে জমেলা বেগম। দুজনের মধ্যে আজকের আলাপ একটু দীর্ঘ, একটু মন খুলে। কামাল হোসেন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘোড়া মাছের চচ্চড়ি খাইতে মন। কইতে খাইবা? মুখ বেঁকিয়ে কথাগুলো বলল জমেলা। কামাল তখন তোর বাপের বাড়ি থেকে পোলা দুইটা জন্ম দেই নাই? এই পোলা দুইটা যদি সংসার না দেখে তো বাইচা আছেন। দুইটা পোলা নষ্ট হইয়া যাইতাছে, তুমি একটু সংসারের কে তোর সংসারে না আমি নাক গলাই, তোর সংসার তুই ধইরা রাখবি, তাইলে আমারে কস কেন? দুইটা পোলাই বউ চুপ কর তো, পোলার এখন ছোড়ে নাই, ওগো সংসারে না। তোর বয়স হয়েছে, আজ আসিস, কালই নাই, সময় অহন। জমেলা, পোলাগো লগে বেশি তেরি বেরি করিস না, তাইলে ভাত পাবি না খাইতে। রাস্তায় রাস্তায় থাইকা লাগবো, দুইটা পোলার বউ আছে, তুই খালি মিন মিন দিয়ে চলবি, দেখবি কোনো কথা নাই। আমারে দেখিস না, আমি নাক গলাই, খালি দুইটা পেটে দেই আর আল্লাহর নাম লই। তুইও তাই কর, সংসারের শান্তি, পরকালেও শান্তি। জমেলা কিছু বলল না, চুপ করে রইল। যে ভয় থেকে বড় ছেলেকে হাত করে রেখেছিল অবশেষে সেটাই যেন সত্যি হয়ে সামনে দাঁড়িয়ে আছে তার। এমন সময় উঠোনের গেটের দিকে চোখ পড়ে যায় দুজনেরই। শরীফ, কাঁধে একটা খালি বস্তা, গায়ে মাটি লেগে আছে, শার্টের হাতা গোটানো, মুখে ক্লান্তির রেখা, একেবারে চুপচাপ ঢুকে পড়ল উঠোনে। জমেলা চোখ বড় বড় করে বলে উঠেন, আরে তোর এই অবস্থা কেন? সরাসরি মাঠ থেকেই আনতাছি। মুখ ঘুরিয়ে তাকালেন কামালের দিকে। একবারও ভাবেননি তার ছোট ছেলেটা এভাবে বদলে যায়। যা হাত মুখ ধুই আয়। ছেলেটার কামের হয়েছে দেখছো, এবার বুঝুক সংসার, বিয়ে কি জিনিস। আমারও ভর ঘুরেছে।
গলায় কেমন যেন গর্ব মেশানো তৃপ্তি। বহুদিন পরে এই কথা তার মুখে। ছেলেটার কাঁধে এখন পরিণতির ছায়া। পারুল তখন রান্নাঘরে হাঁড়িতে ডাল ঢালছে, শুনে ফেলেছিল শরীফের আগমনের কথা। সে কেমন একটা শান্ত হাসি দিয়ে কাজটা চালিয়ে যাচ্ছে। শরীফ ঘরে ঢুকেই টুম্পাকে বলে, টুম্পা, ভাবি কই? পাকঘরে? শরীফ চলে যায়। রান্নাঘরে দরজার চৌখাটে কাঁধ ঠেকিয়ে বলে, ভাবি, কি রান? ভাত, ডাল, শুটকির ভর্তা আর নিরামিষ, তোমার পছন্দের। দিতাছি, তুমি যাও। যেন শরীফ আবার যেতে গিয়েও শরীফ আবার ও ভাবি, কালকে মাছ আইনা দিমু, তুমি আমার বোনা বোনা। আচ্ছা দিমনে। শরীফের আবদার। পারুল তখন খাবার ঘরের ভিতর গিয়ে দিয়ে আসে। টুম্পা তখন শুয়ে সুতা গাচ্ছিল, শার্টের বোতাম লাগাচ্ছিল বোধ হয়। টুম্পার ভেতর আজকাল বদল ঘটেছে, সেটা বেশ টের পায় পারুল। হ, শরীফ কাম করে আইছে, কইলো খিদা লাগছে, তাই ওর তো আবার ভাত ছাড়া পেট ভরে না। কত- অভ্যস্ত আমি। হেই, কিন্তু অহন তোমার দেহ। পারুল হয়তো বুঝতে পারলো টুম্পা কি ইশারা করছে, তবুও উত্তর দেয়, হ, জানি তো। তাহলে তার পারুল যতই যাই হোক না কেন, মেয়েদের কাছে তার স্বামী জিনিসটা আলাদা। একদম। এখন থেকে তুমিই সব করবা বাপু, তোমার জামাই খেদমত আর আমি করতাম পারতাম না। কইরেন না, আমি আছি। পারুল মুচকি হেসে চলে যায়। শরীফ ভেতরে আস্তে আস্তে সবটা শুনে গামছা দিয়ে গা হাত পা মুছতে মুছতে বলে, ভাবিরে ওরম করে কইলি কেন? তুই তাহলে অবাক হইতেছো কেন? বউ করবো না? বউ তো সব করে না। করতে কতক্ষণ? শরীফ কিছুটা এগিয়ে যায় টুম্পার কাছে। বেশ আজ রাইতের থেইকা তাইলে দেখমু সব করে কিনা, নাকি খালি কামই করবা ভালোবাসায় ফাঁকি দিয়া। টুম্পা তৎক্ষণাৎ লজ্জায় মাথা নোয়ায়। শরীফ টুম্পাকে ছেড়ে সঙ্গে সঙ্গে ভাতে হাত দেয়। আগে এসব কাজটাজের অভ্যাস ছিল না তার। পরে বুঝেছে তার বউয়ের শখ আহ্লাদ তারই মেটানো লাগবে, তার জন্য হলেও টাকা রোজগার করতে হবে। মূলত টুম্পা যেদিন শরীফের টাকার অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল, সেদিন থেকেই শরীফ বসে না থেকে হন্যি হয়ে কাজের খোঁজ করেছে। টুম্পার যে শরীফকে নিয়ে অনুভূতি হচ্ছে সেটা শরীফও বেশ ভালোভাবেই টের পাচ্ছে। টুম্পা বসা থেকে উঠে গিয়ে হাত পাকা দিয়ে শরীফকে বাতাস করতে থাকে। রাত তখন হারিকেনের শিখা টুপটাপ করে কাঁপছে। ঘরের ভেতর সজীব আর পারুল বসে আছে পাশাপাশি। হঠাৎ আজকে রিপোর্ট আনবার ডেট বইরা 4 দিন গেল, পকেটে পয়সা নেই, কেমনে শহরে যাবো, কেমনে হাসপাতাল থেকে কথাগুলো উচ্চারণে সজীবের গলায় অনুতাপ, নিজের উপর রাগ আর ক্ষীণ গলাটুকুতে লজ্জা। পারুল ধীরে মুখ তোলে, আলতার দাগ উঠে যাওয়া পা দুটো নিজের আঁচলের ভাঁজে ডেকে নিয়ে ভাবছি কয়দিন ধইরা ওইখানে গেলে কিছু না কিছু ব্যবস্থা হইয়া যাইব। আর একটু অপেক্ষা করলে মনে হইব, বেশি গামলা দিলে টাকা হয়ে যাইব। কতদিন লাগবো? না, ততদিনে যদি রিপোর্ট হারায় যায়। হ, আমি কাল সকালেই রওনা দিব। আপনার পায়ে পড়ি, বাধা দিয়েন না। আমি একলা যাইতে পারবো তো? মানুষজন কইব কি? আমি তো দিনে দিনেই ফিরমু। ভোরে নৌকা ধরুম, দুপুরে পৌঁছায় যামু, রাতের আগে ফিরে আমু। আপনি দয়া করে আমারে বাধা দিয়েন না, এটা আমার শেষের লাইনে গিয়ে সজীব কাবু হয়ে যায়। কত অপারগতা! সব মিলেও স্ত্রীর এই সাহসী প্রস্তাবের কাছে খড়কুটোর মতো নিঃশেষ হয়ে যায় তার কথা। মাথা নিচু করে বলে, যদি তারা কিছু কয়? কি কইব? আমার আমার মার অধিকার আছে,
সবকিছু এখনো শেষ হয়ে যায় নাই। আমি নিশ্চিত মামা আমারে ফিরাইবো না। আমি তারে চিনি, কোনোদিনও চাই নাই কিছু। আজ আমারে দেয়ালে পিঠ সজীবের আত্মসম্মানে লাগছিল পারুলের কথাগুলো, তার ব্যর্থতাগুলো স্পষ্ট সামনে এসে দাঁড়িয়েছে যেন। তবুও স্ত্রীর সম্মান রক্ষার্থে না পারতেই অনুমতি দিয়ে দেয়। রোজ রোজ তার মায়ের অপবাদ, তাকে বিয়ে করানোর জন্য চাপাচাপি, সংসারে অশান্তি, এসব আর ভাল লাগছে না। তার চেয়ে বড় কথা, তারও একটা সন্তান চাই। পারুল বিছানা পেতে দেয়, পুরনো জোড়াতালি দেওয়া ধবধবে চাদর। পারুল আলনা থেকে একটা কাপড় নামায়, কালকের প্রস্তুতি নেয়। বিকেলের আলো গড়িয়ে পড়েছে উঠোনে, সূর্য পশ্চিমে হেলে আছে, তাল গাছের ছায়া লম্বা হয়ে মাটি ছুঁয়ে গেছে। উঠোনে আজ একটা নীরব উত্তেজনা, যেন খুব শিগগির কিছু ঘটবে। সবাই তন্ময় হয়ে তার অপেক্ষায়। টিনের চালের ছায়া ঘেরা উঠোনে দাঁড়িয়ে আছে টুম্পা, শরীফ, পারুল, আর পাশেই কিছুটা দূরে জমেলা বেগম। চোখে অস্বস্তিকর চাহনি, যেন না চাইতেও দেখতে হচ্ছে। ঘরের পাশ থেকে কামাল হোসেন আসছেন ধীরে ধীরে, গায়ে সাদা পাঞ্জাবি। আসরের নামাজ শেষ করে ফিরলেন। সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ একটাই জায়গায় স্থির, সজীবের দিকে। সজীব দাঁড়িয়ে আছে উঠোনের মাঝ বরাবর, সবার সামনে। পরনে ধুলো মলিন শার্ট, হাতের ভাঁজে গুজে রাখা একটা মোটা কাগজ। তার মুখে কোনো হাসি নেই, বরং চোখ দুটো গম্ভীর। কিরে বাপ, খাড়াইয়া আসস কেন? কইতে পারছস না? কতক্ষণ ধইরা খাড়াইয়া আসবি, তোর কথা শুনতাম। এক প্রকার অধৈর্য হয়ে এই কথাগুলো বলল জমেলা বেগম। সজীবের তাতে কোনো হেলদোল নেই, সে আগের ন্যায়ই নিশ্চুপ, যেন কথা বলতে ভুলে গেছে। পারুল এবার কেঁদে দিবে দিবে এরকম ভাব। শেষমেশ সজীবের কাছে গিয়ে দাঁড়ায়, চোখের কোণে পানি না চাইতেও টলমল করছে। আমারই দোষ। ডাক্তার কইছে একটা বাচ্চা হইতে যেটুকু থাকা দরকার আমার নাকি সেটুকুও নাই, 1%ও নাই। আমি বিয়ে উঠছে ঠিকই, কিন্তু আমি জীবনের সন্তানের বাবা হইতে পারম না। আমি সন্তান জন্ম দেন। সজীব আর আর মুখ তুলতে পারে না, মাথা নিচু করে তাকিয়ে আছে। দুই চোখে পানি জমে ওঠে তার। ফাইলটা বুকে চেপে সে বসে পড়ে উঠোনে। কথাগুলো কাঁপতে কাঁপতে বলে সে। বুকটা ফেটে যাচ্ছে তার। একটা সন্তানের জন্য কতই না আশা ছিল বুকের ভিতর, অথচ এই জীবনে সে একটা সন্তান জন্মে ভূমিকা রাখতে পারবে না। জমেলা বেগম যেন হঠাৎ বিদ্যুতের ছ্যাঁকা খায়, মুখ হা হয়ে যায়, চোখ কটমট করে তাকিয়ে থাকে সজীবের দিকে, যেন বিশ্বাস। তুই কি- তুই 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 কি কইলি বাপ? ডাক্তার নিশ্চয়ই। আমি যা কইছি তাই সত্যি। আমি সন্তান জন্ম দেন অক্ষম আম্মা। আমি আরেকটা ডাক্তারে দেখাইছি আম্মা, সমস্যা পারলেন না আমারই। দুইটা ডাক্তার নিশ্চয়ই ভুয়া না। তার যে এতদিনকার সন্দেহ, অশান্তি, পারুলকে গালি, টিপ্পনি, সব যেন ফিরে আসছে আজ নিজের দিকে। তিনি চুপ, মুখ কাচুমাচু করে অনেকক্ষণ চেয়ে থাকে ফ্যাল ফ্যাল। পারুল দাঁড়িয়ে থাকে এক জায়গাতেই, মাথা নিচু, চোখে জল নেই। সজীব দুই হাত দিয়ে মুখ ঢেকে বসে থাকে। দুনিয়ার সব অপমান যেন এখন কেবল তার কাঁধে এসে চেপে বসেছে। সে এগিয়ে গিয়ে পারুলের কাছে দাঁড়ালো। জোর। আমার মাফ করে দিস বউ। পারুল কোনো কথা বলে না, নীরবতা অবলম্বন করে। জমেলা বেগমের সহ্য হলো না ছেলের করুণ দশা। এইদি কোনো কথা? তুই বিশ্বাস করিস না, দোস্তর বউয়েরই। কবিরাজ কইছে না তুই আরেকটা বিয়া। সজীব কোনো উত্তর দেয় না। আম্মা, তুই চুপ কর। আমার পোলারে আমি যা খুশি তাই বুঝাই, তাতে তোর কি? হ্যাঁ, আইসে দুদিনের সংসার কইয়া আমার থাইকা বেশি বুঝতাছে। কথা কম কর স্যামরি। এভাবে বলাটা পছন্দ হলো না টুম্পার। সবার সামনে ধমক দেওয়া না। আমি কেন চুপ করতাম? এতদিন চুপ কইরা আসিলাম। আমনের ভণ্ড কবিরাজের কথা কিছু কম নাই। ভাল লাগে। কথাটা জমেলা বেগম শুনতে না শুনতেই চোখ দুটি বড় বড় করে ফেলেন। ফের তর্জন গর্জন করার আগে কি কও? টুম্পা এবার জমেলা বেগমের দিকে তাকায়। সেই তাকানোর অর্থ এবার পাল্টা কথা।
আমি যখন তোমার বউ হই নাই, এই তোমার আমায় কইছিল পারুল ভাবিদের পছন্দ না, ভাইজান ভাবিরে তালাক দেয় নাই, তাই কবিরাজ আইয়া মিছা কথা কইয়া খোদাইবে বাচ্চার দোহাই দিয়ে। আর দেখো বিয়া হইনের পর কথাটা শেষ করার পরপরই জমেলা বেগম তেড়ে এসে টুম্পার চুলের মুঠি ধরলেন। সাথে সাথে টুম্পার আলতো করে বাঁধা চুলের খোপা খুলে গেল। ব্যথায় আহ করে উঠল, যেন আগুনে ঘি ঢালল। শরীফ দ্রুত তার মাকে ছাড়ায়। বাকিরা নীরব দর্শকের মতন সব। আম্মা, আপনি কি তোর বউরে সামলা। যায় নাই তাই কি এন সব কইরা দেয়। শাশুড়ি আম্মা আমনে কেমনে? জমেলা বেগম থতমত খেয়ে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলে, চুপ কর বেয়াদব মাইয়া। চুপ করবো না, শুনেন সবাই। এই দিন আমি ইচ্ছে কইরা আমার জামাইয়ের রুমে যাই নাই। আমার শাশুড়ি আম্মা কইছিল যাতে ওই রুমে থাকে, আর সজীব ভাইজানের হেই পাঠাইবে। তারপর রাইতের অন্ধকারের লোকজন ডাইকা বদনাম কইরা আমারে ভাবির সতীন বানাইয়া আইনা ভাবিরে তালাক দেইয়া আমিও রাজি হয়ে গেছিলাম আবেগের বসে পইরা। লোভ দেখাইয়াছিল ওরা। কথাটা শেষ হতে না হতেই সজোরে একটা চর বসলো টুম্পার গালে। সবার সামনে চর খেয়ে টুম্পা অপমানের বেশি লজ্জা পেল। জমেলা বেগম তখন হাসি মুখে এগিয়ে এসে ছেলেকে বলে, একদম সঠিক কাম করছিস বাগান। যত বড় মুখ নয় তত বড় কথা। আম্মা, নেহাত আমনে আমার জন্ম দিছেন, তার লাগে সরটা আমনের তুই তোরা আম্মানে মারতি? পারি না দিই খাই ভরে মারছি। ওর লজ্জা হওয়া উচিত, এত বড় একটা কামে কেমনে আপনার সাহায্য করল। টুম্পা তৎক্ষণাৎ শরীফের পায়ে পড়ে গেছে। চোখ বেয়ে টলমল করে পানি ঝরছে। আমারে আমার আম্মার খালা বইছিল ভাইজানের বিয়া করলে রানীর মতন রাখবো, অন্য ঘরে বিয়া হইলে কাম করাইবে, জামাই মারবো আর কত কি। কিন্তু খালাই আমারে দেইকা রাখবো, ভালোবাসবো। আর ভাইজানও নাকি অনেক ভালা। আমি গাধার মতন মেসেজ করছি সব, কিন্তু এখন সব ভুল। বিয়ার পর খালার ব্যবহার দেখা বুঝেছি ওনার আসল রূপ দেখেছি। আমারে মাপ। মাপ তারও যোগ্য। দুজনের কথার ভেতর আচমকা জমেলা বেগম বাজান, তোর বউ চায় বাড়ির মাইয়াগো মতন শুইয়া বইয়া থাকতো। আমি ডাক দিছি দেখা আমি তার শত্রু, এই কারণে তোরে এইসব কইতাছে। তুই এটি বিশ্বাস এবার সপাটে ঠাস ঠাস করে দুটো চর পড়ল জমেলার গালে। জমেলা গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকাতেই দেখে কামাল হোসেন নেহাত, তোর বয়স হয়েছে তাই ছাইরা দিলাম, নইলে 3 তালাক দিতে আমার সময় লাগতো না। জমেলা বেগম খালি ফ্যাল করে স্বামীর দিকে তাকিয়েই রইল। সবাই যেন আজ তার বিরুদ্ধে নেমেছে। সজীব বসা থেকে আস্তে করে উঠে গিয়ে মায়ের সামনে দাঁড়ালো। আপনি আমার আম্মা তো? আমি পারবো আপনার আর আম্মা ডাকতে? মনে তো হয় না। কেমনে বলেন আম্মা? বউকে বিটলো না আপনার? আমার না বাসন করে ডাকেন আম্মা? কেমনে বলেন? সজীবের করুণ কণ্ঠের কথা জমেলার কানে যেতেই 2 হাত দিয়ে কান চেপে ধরলেন তিনি। ছেলের অসহায়ত্ব তার প্রতি ঘৃণিত দৃষ্টি যেন নিতে পারছেন না তিনি। চুপ কর বাজান, আমি তোর ক্ষতি চাই না। ভালো তো করলেন না। শুরু থেকে আপনার আসলে তলায় আসছিলাম। আম্মা আম্মা করে সারাদিন ঘুরছি। আর আপনি আমার বউর অপবাদ দিয়ে পুরো গ্যারাম রটাইলেন। আমার চলনা কইরা বিয়ে দিতে চাইছেন। ওপর আল্লাহ আছে, বাপ বাপ রয়ে ছাড়া না। জানেন তো আপনার বাপের শাস্তি মনে হয় আল্লাহ দিল আমারে। জমেলা বেগম মনোযোগ দিয়ে পুরো কথাগুলো শুনলেন। না চাইতেই ছেলের কথা শুনে চোখ দিয়ে টলমল করে পানি ঝরতে লাগলো। সজীব তাকে আর আম্মা ডাকবে না। ছেলেটা যে তাকে শাস্তি না দিয়েও সবচেয়ে বড় শাস্তিটাই দিল। বাড়ির প্রত্যেক সদস্যের সামনে তর্জন গর্জন করে কথা বলা জমেলা বেগম আজকে নিঃশেষ হলেন। তার মাথা আজকে নিচু হলো, যেটা আর কখনোই উঁচু হবে না। কামাল হোসেন এগিয়ে এসে বলে, বলেও তুই আমার লগে আমার ঘরে আসবি না। তোর মতো মহিলার লগে আমি একসাথে থাকতে রাজি না। তালাক দেই নাই দয়া কইরা, এই দয়াও বেশিক্ষণ থাকবো না, দেখিস কইলাম। বলেই গটগট পায়ে তিনি চলে গেলেন। একে একে সবাই চলে যায়।
জমেলা বেগম ঠাই দাঁড়িয়ে রইলেন। সন্ধ্যা নেমে আসছে প্রায়। অগত্যা মেয়ের রুমটাতে গিয়ে উঠলেন। বউ, ও বউ। বেআকুল কণ্ঠে পারুলের হাত ধরে কথাটা বলল সজীব। 2 দিন হয়ে গেছে। সেদিন থেকে আজকে বিকেল অবধি পারুল একটাও কথা বলেনি। সে তার মতন কাজ করেছে। সজীব ভেবেছে অধিক শোকে পাথর হয়ে গেছে, সেজন্য সে নিজেও চুপচাপ ছিল। আশ্চর্যজনকভাবে টুম্পা কেমন বদলে গেছে। সেটা কি শরীফের ভালোবাসায়, নাকি জমেলার আসল রূপ প্রকাশে সে নিজেও বোঝে না মাঝে মধ্যে। তবে এই সংসারটাকেও তার বড্ড আপন লাগছে। হয়তো চোখে লাগানো পট্টিটা খুলেছে সেজন্য। এই তো পারুলের মানসিক অবস্থা বুঝে সে নিজেই আজকে চলে গেছে রান্নাঘরে। কিন্তু পারুল তার দায়িত্ব পালনে অনল হয়ে টুম্পার সাথে সাথে সবই করলো। সজীব শুধু দুপুরে সকালের খাবারটুকু খেয়েছে, আর সারা বেলায় না খেয়েছিল। বিকেল হতেই পারুলকে ঘরে দেখতে পেয়ে সজীব ভেতরের চাপা কষ্টটাকে আর আটকে রাখতে পারল না, বলেই ফেলে। পারুল আমি আমি তোর উপর অন্যায় করতেছি বউ, তুই চাইলে যাইতে পারোস। যাওনের হইল যাইতাম, যাই নাই যখন তখন নিশ্চিত থাকেন মরণের আগে যাইতাম না। পারুলের কথায় সজীব শুকনো একটা হাসি দেয়। আগের জন্মে নিশ্চয়ই পূর্ণ করছি, নাহলে তোরে পাইতাম না। পারুল কিছু বলতে যাবে তখনই রুমে চলে আসে টুম্পা। সজীব আর পারুলকে একসাথে বসে থাকতে দেখে লজ্জা পায়। চলে যেতে নিচ্ছিল তখনই বাদশাদে পারুল। সে এগিয়ে যায়, দরজার কাছে গিয়ে দাঁড়ায়। টুম্পার মুখে তখন কি টুম্পা এত খুশি কেন? টুম্পার চোখ মুখে উপচে পড়া খুশি। আমারে মাফ কইরা দিও। আমি তোমার লাগে থাকুম না জীবন। নিজের ভুল বুঝতে পারছি, মাফ কইরা দাও আমারে। আগে আগে সংসার সামলাইতে, এখন কিন্তু দায়িত্ব আরো বাড়ছে তোমার, বুঝছো ভাবি? এখন সংসারের পাশাপাশি আর একজন মানুষেরও তো তোমার দেখা। সত্যি? ভাবি। এত দুঃখের মাঝে যেন এক টুকরো সুখ খুঁজে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। টুম্পার মুখে এখনো সেই হাসি সরছেই না যেন। একটা বাচ্চা, যার জন্য এতগুলো বছর পারুল হাহাকার করেছিল, সেই বাচ্চা মাস 2 না পেরোতেই টুম্পার গর্ভে। পারুলের ভাবতেই আনন্দ লাগছে। আর কিছুদিন পরেই সে ছোট ছোট 2টি হাত পা নিয়ে খেলবে। একটা নিষ্পাপ বাচ্চার মুখের দিকে তাকিয়ে হাসবে, তাকে মানুষ করবে। টুম্পা চলে যায়। উঠোনের এক কোণে থেকে সব কথাগুলোই শুনলেন জমেলা বেগম। এর ভিতর কেউ তার সাথে কথা বলেনি, এমনকি খেতে অবধিও ডাকেনি। যেন এক ঘরে করে দিয়েছে সবাই। সে যে আছে নাকি নেই তাতে কারো কিছু যায় আসে না। যত যাই হোক, যে পারুল তার মুখের সামনে খাবার এনে ধরেছে সেই পারুলও চোখের দেখা দেখল না একবারও। এখন সব হম্বিতম্বি শেষ হয়েছে তার। শুধু দীর্ঘ 2 দিনে তার 2 ছেলে, তার নারী ছেঁড়া ধন যাকে বলে, সেই ছেলেরা তার সাথে কথা বলবে তো দূর, মা অব্দিও ডাকেনি। জমেলা বেগমের মনে একটু একটু করে অনুতাপ হচ্ছে এবার। সে যদি এসব না করতো তাহলে কি টুম্পা আর পারুলের আনন্দে সেও সামিল হতে পারত না? একটা বাচ্চা, যার জন্য ছেলেকে আবার বিয়ে করাতে চেয়েছিল। আচ্ছা, বাচ্চাটা জন্মালে শরীফ তাকে ছুতে দিবে তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কত ভাবনা সে ভেবে ফেলছে, তার হিসেব নেই। এখনো ভেবে কুল পাচ্ছে না সে পারুলকে এত অপছন্দ কেন করেছিল। মেয়েটা তো তার সব করতো। তাও কিছু কিছু মানুষ আছে, কলজি কেটে খাওয়ালেও তাদের লবণে কম হয়। জমেলা বেগমের এক মুহূর্তের জন্য সেই মানুষের কাতারেই নিজেকে দাঁড় করালো। নিজের হাতে সব করেছেন, সংসার থেকেও আজকে নেই তিনি। যেন দুবেলা দুমুঠো খাবারের জন্য পড়ে আছেন। তিনি যে কারোর স্ত্রী, কারো কারো মা, এই পরিচয় বিলীন করে দিচ্ছে সবাই। সবকিছুই তার কৃতকর্মের ফল। এত আফসোস করে না, আপনি বাপ না হন যারা হইতে পারবেন, আমার আর কোনো দুঃখ নাই। পারুলের কথা শুনে সজীব স্তব্ধ নয়নে তার স্ত্রীর মুখ পানে তাকায়। মনে মনে ভাবছে, মেয়েটা এত ধৈর্য নিয়ে কিভাবে আছে। তুই এত শক্ত কেমন হলি বউ? আমি যে ভাইঙ্গে চুরে শেষ হয়ে যেতেছি। আমার জীবনে আপনি স্যার আর কেউ নাই। আমি কই যাবো আমার জামের সাইরা? তারা সাইরা যাই। সজীব আর কিছু বলতে পারে না, শব্দ খুঁজে পায় না। পারুল একটু এগিয়ে গিয়ে সজীবের কাছে বসলো, কাঁধে মাথা ঠেকালো। সজীব যত্ন করে
পারুলের মাথায় হাত রাখলো, কপালে একটা চুমু এঁকে দিতেই পারুল মুচকি হেসে বলে, এই যে এত যত্ন, এত আদর সোহাগ সাইরা যামু, আমি কই যামু? যাওনের জায়গা আছে আমার? একদমই না। রইল বাচ্চা, এটা টুম্পার বাচ্চা কাচ্চা মানুষ কইরা যাইব গা। তোর আফসোস হইতো না? তোর যদি একটা বাচ্চা থাকতো। আমনে আছেন, আর কি লাগে? এত কিছুর পর আফসোস থাকতে নাই, আল্লাহ নারাজ হইব। সজীব যেন প্রতি উত্তর করতে ভুলে গেছে, কেবল মনে মনে আল্লাহর প্রতি লাখ লাখ শুকর আদায় করলো। অর্ধাঙ্গ মানেই তো জীবনের অপর ভাগ। সে না থাকলে মানুষ নিজেকে অসম্পূর্ণ ভাবে। সন্তান না থাকলেও সংসার চলে যায়, কিন্তু যার হাত ধরে জীবনের পথ চলা শুরু, সে না থাকলে সবই ফাঁকা লাগে। সজীবকে ছাড়া পারুল বাঁচতেও ভুলে যাবে। মানুষজন দুর্বলতা জেনে গেলে আর সুযোগ দেয় না, আঘাত করে বসে। তার উপর পুরুষ মানুষ, সব দিয়ে কি বিশ্বাস করা যায়? আচ্ছা, করলো না হয় বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাসে ফাটল ধরতে কতক্ষণ, মন ঘুরতে কতক্ষণ? কিছু সময়, তারপরে গ্যারান্টি আছে? নেই। আবার জমেলার মতন শাশুড়ি তো আছেই। সত্যি প্রকাশ হলে সজীব শান্তি দিলেও বাঁচতে দিত না তার শাশুড়ি নামের মহিলা। সেজন্যই বলা চলে, স্বামীর জন্যই কিংবা নিজেকে গুছিয়ে নিয়ে এক প্রকার সাপও মরল, লাঠিও ভাঙলো না টাইপ সিদ্ধান্ত নিল পারুল। সব কিছুই সে করল, ছলনার আশ্রয় নিল, চুরি কিংবা মিথ্যে বলা বাদ দিল না কিছুই। হুট করেই মনে পড়ে যায়, রিয়া বলেছিল, ভালোবাসলে একটু একটু পাপ করাই যায়। একটুখানি পাপ না হয় পারুলও করলো, নিজেকে ভালো রাখতে। ক্ষতি কি? বরং এবার থেকে সবাইকে নিয়ে ভালোভাবেই ভালো থাকবে সে। সজীব তো তার অর্ধাঙ্গ। অর্ধাঙ্গ শুধু সঙ্গী নয়, সে হৃদয়েরই আরেক প্রতিধ্বনি। মানুষ স্বভাবগতভাবেই অসম্পূর্ণ। প্রকৃতি তার প্রতিটি প্রাণে রেখে দেয় অপূর্ণতার একটি অংশ, যা অপেক্ষা করে কারো কাছে পূর্ণ হয়ে ওঠার। সেই শূন্যতা পূরণের জন্যই নিয়তি মানুষকে উপহার দেয় একজন সঙ্গী, একজন অর্ধাঙ্গ, যে কেবল জীবন সঙ্গী নয়, হয় হৃদয়ের ছায়া, সুখ দুঃখের সাথী, প্রতিটি নিঃশ্বাসে ভাগীদার। সজীবকে ছাড়া পারুল নিজেকে সম্পূর্ণ ভাবে না। অর্ধাঙ্গ মানেই এমন এক অস্তিত্ব, যার ভালোবাসা বুকে না পেলে ঘর সংসার হাজার সুখ সব কিছুই বৃথা মনে হয়। সংসারের হাজার সুখ, বাহ্যিক প্রাচুর্য, সবই তার কাছে অর্থহীন যদি না পাশে থাকে সেই মানুষ। হ্যালো ভিউয়ার্স, গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন গল্প খুব শীঘ্রই চলে আসতেছে। সমাপ্ত।